অদিতি তার বাবা মায়ের সঙ্গে বাস করত। অদিতি একজন শিক্ষিত, স্মার্ট এবং গুণবতী মেয়ে ছিল। পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর তার বাবা মা এবার ভালো পাত্রের সন্ধান করতে শুরু করে, যাতে অদিতি বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে সুখে সংসার করতে পারে। অদিতির জন্য এক পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে। অদিতি এবং অদিতির বাবা মা পলাশ ও তার পরিবারকে খুবই পছন্দ করে, আর অদিতিও দেখতে খুবই সুন্দর হওয়ায় পলাশ এবং তার বাবা মা অদিতিকে পছন্দ করে ফেলে। আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। দেখতে যেমন সুন্দর তেমনই আপনাদের মেয়ের হাতের রান্নাও কিন্তু দারুণ সুস্বাদু। বিশেষ করে অদিতি এত ভালো চা বানিয়েছে, মনে হচ্ছে 1 কাপের বদলে 2 কাপ চা খাই। আমাদেরও আপনার ছেলেকে বেশ পছন্দ হয়েছে। আপনার এবার চাইলে আমাদের মেয়েকে কিছু জিজ্ঞাসা করতেই পারেন। বাবা পলাশ, তোমরা কিছু জানার থাকলে তুমি আমার মেয়েকে জিজ্ঞাসা করতে পারো, কিংবা তোমরা যদি চাও আলাদা করে দুজনে কথা বলতে পারো। না না, তার কোনো প্রয়োজন নেই। আমার মা বাবা অদিতিকে পছন্দ করেছে, তাই আমার অদিতিকে পছন্দ হয়েছে। আর তাছাড়া আপনারা তো সবই বললেন, আলাদা করে আমার আর কিছু জানার নেই। এভাবেই পলাশ এবং তার বাবা মা সেই বিয়েতে কোনো আপত্তি করে না। কিন্তু হঠাৎ করেই পলাশের বোন অর্থাৎ অদিতির হবু ননদ সকলের সামনে বলে ওঠে, এক্সকিউজ মি, বাবা মা, তোমরা আমাকে তো একবারও বলছো না আমি বৌদির কাছ থেকে কিছু জানতে চাই কিনা। যতই হোক আমার 2টো নয় 4টে নয়, একমাত্র দাদার বিয়ে হবে বলে কথা। আর আমার হবু বৌদি কেমন সেটা তো অবশ্যই আমার জানা দরকার। তাই আমি বৌদিকে আলাদাভাবে কিছু প্রশ্ন করতে চাই। চলো বৌদি। লিপির কথা শুনে পলাশ এবং তার বাবা মা চাপে পড়ে যায়, কারণ লিপি সব জায়গাতেই ন্যাকামি করতে পছন্দ করে। আর তাই লিপি সবসময় তার বাবা মায়ের কাছে বকা শুনে থাকে। শুধু তাই নয়, আজকে অদিতিকে দেখতে আসার আগে পলাশ এবং তার পরিবার লিপিকে ভালো করে বুঝিয়ে তারপরে অদিতিদের বাড়িতে নিয়ে আসে, যাতে লিপি সেখানে এসে কোনো রকম ন্যাকামি না করে। কিন্তু তবুও লিপি কারোর কোনো কথা শোনে না। সে অদিতিকে আলাদা রুমে নিয়ে যায় আর বিভিন্ন রকমের উল্টোপাল্টা অদ্ভুত রকমের প্রশ্ন করতে শুরু করে। দেখো, তুমি তো বুঝতেই পারছো আমার একটা মাত্র দাদার বিয়ে বলে কথা। তাই আমি জানতে চাই, তুমি বিয়ের পরে আমাদের সাথে একসঙ্গে থাকতে চাও, নাকি আমার দাদাকে নিয়ে আলাদা সংসার করতে চাও? আমার কাছে কোনো ভয় নেই, তুমি স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিতে পারো। এ আবার কেমন কথা বলছো লিপি? এখনো আমার বিয়ে হলো না আর আমি আলাদা থাকার কথা চিন্তা করতে যাব কেন? আমি পরিবার ভাঙতে পছন্দ করি না। আমি একই পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে থাকতেই ভালোবাসি। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হলো তোমার কোয়ালিফিকেশন কি? আর আমার তৃতীয় প্রশ্ন হলো, কিছুক্ষণ আগে তুমি যে আমাদেরকে খাবারগুলো খাওয়ালে সেগুলো কি সত্যিই তুমি রান্না করেছো, নাকি তোমার মায়ের রান্না নিজের রান্না বলে চালিয়ে দিয়েছো? আমার কোয়ালিফিকেশন হচ্ছে আমি বিটেক করেছি, আর বিয়ের পর সম্ভব হলে আমি এমটেকও করতে চাই। আর ওই রান্নাগুলো আমি নিজে হাতে রান্না করেছি। কিন্তু তোমার কেন মনে হলো ওই রান্নাগুলো আমি করিনি? ওরে বাবা, এই মেয়ে তো দেখছি আমার থেকেও বেশি শিক্ষিত, আর এর সাথে কথা বলে একে বেশ স্মার্ট বলেই মনে হচ্ছে। ঠিকই আছে, আমার বৌদি হিসেবে মেয়েটা খারাপ কিছু নয়। এরকম বৌদি হবে তবেই তো আমি ন্যাকামি করতে পারবো, কারণ আমার ন্যাকামি যে কেউ সহ্য করতে পারে না। আচ্ছা, আমার লাস্ট প্রশ্ন হলো, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই তো? এভাবেই লিপি একের পর এক বিভিন্ন রকমের উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে, আর অদিতি খুবই স্মার্টলি একের পর এক লিপির সমস্ত প্রশ্নের উত্তর দেয়। এর ফলে লিপিও মনে মনে অদিতিকে পছন্দ করে, আর এভাবেই দুই পরিবারের সহমতে অদিতি এবং পলাশের বিয়ে ঠিক হয়। আর কয়েক মাসের মধ্যেই অদিতি পলাশকে বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে আসে। শ্বশুরবাড়িতে আসার পর পরের দিন সকালবেলা অদিতি ঘুম থেকে উঠে সবাইকে চা বানিয়ে খেতে দেয়। কিন্তু লিপি এবার নতুন বৌদির সঙ্গে ন্যাকামি করতে শুরু করে দেয়। এ কি বৌদি, তুমি এটা কেমন চা বানিয়েছো? তোমাকে যখন দেখতে গিয়েছিলাম তখন তো তুমি দারুণ চা বানিয়েছিলে। আজকে চাটা সেদিনের মতো হলো না কেন? কি রে বোন, তুই আবার ন্যাকামো শুরু করলি? অদিতি তো ভালোই চা বানিয়েছে, আর আমরা অদিতিকে যখন দেখতে গিয়েছিলাম ও যেমন চা বানিয়েছিল আজকেও তো তার চেয়ে ভালো চা বানিয়েছে। চায়ে আবার কি সমস্যা হলো তোর? না না, আসলে চায়ে মিষ্টি কম হয়েছে, তাই এই চা খেয়ে আমি মজা পাচ্ছি না। আর আমরা যেদিন বৌদিকে দেখতে গিয়েছিলাম সেদিন কিন্তু বৌদি চায়ে একদম পারফেক্ট মিষ্টি দিয়েছিল। ঠিক আছে লিপি, আমি তোমার জন্য এখনই বেশি চিনি দেওয়া চা নিয়ে আসছি, তুমি 2 সেকেন্ড ওয়েট করো, কেমন? এই বলে লিপি সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে যায়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই রান্নাঘর থেকে একটা অন্য চায়ের কাপ নিয়ে আসে। এই নাও লিপি, তোমার জন্য বেশি চিনি দেওয়া চা। এবার খেয়ে বলো চিনি ঠিক আছে কিনা।
এ বাবা, এবার তো তুমি চায়ে অনেক বেশি চিনি দিয়ে ফেলেছো। মিষ্টি কম হয়েছে বলেছি মানে এই নয় যে তুমি চায়ে এত বেশি মিষ্টি দেবে। উফ, একেবারে মিষ্টি মধু হয়ে গেছে, মুখে দেওয়াই যাচ্ছে না। বৌদি, তুমি এই বাড়ির বউ হয়ে এসেছো আর এক কাপ চাও ভালো করে খাওয়াতে পারছো না? এই বাড়িতে তাহলে ঠিক মতো এক কাপ চাও পাওয়া যাবে না, তাই তো? পুরো মুডটাই নষ্ট, মনে হচ্ছে বাইরে গিয়ে দোকানে চা খেতে হবে। লিপিকে এরকম ন্যাকামি করতে দেখে পলাশ এবং তার বাবা মায়ের রাগ হয়, কিন্তু অদিতি খুব ভালো মতোই সেই পরিস্থিতি সামলে নেয়। অদিতি তখনই রান্নাঘরে চলে যায় আর একটা বড় প্লেটে করে 20টা চায়ের কাপ নিয়ে আসে, আর যা দেখে তার পরিবারের সকলেই খুবই অবাক হয়। এই নাও লিপি, এখানে টোটাল 20টা চায়ের কাপ আছে। প্রত্যেকটা চায়ের কাপে আলাদা আলাদা চিনির পরিমাণ দেওয়া আছে। তুমি এবার একে একে খেয়ে দেখো কোন চায়ের কাপে চিনি তোমার পারফেক্ট বলে মনে হচ্ছে। তুমি তাহলে সেটাই খেয়ে নেবে। আর তোমার যদি তাতেও না হয় তুমি বলতে পারো, আমি আরো বিভিন্ন রকমের চা বানাতে পারি। অদিতির কথা শুনে লিপি একেবারে অবাক হয়ে যায়। লিপি আর কোনোভাবেই তার বৌদির মুখের উপর কিছু বলতে পারে না, আর যা দেখে পলাশ এবং তার বাবা মা ভীষণ পরিমাণে মজা পায়, আর তারা লিপির উপর হাসাহাসি করতে শুরু করে। কি হলো লিপি, খুব তো ন্যাকামি করছিলি? নে, তোর বৌদি তোকে জব্দ করলো তো, এবার একে একে 20টা চা টেস্ট করে দেখ কোন চাটা তোর ভালো লাগলো। তুই দোকানে চা খেতে গেলেও কেউ তোকে এত রকমের চা বানিয়ে খাওয়াতে পারবে না। এই শুনে লিপি রাগ করে সোজা নিজের ঘরে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকটা দিন কাটে, আর কিছুদিনের মধ্যেই লিপির জন্মদিন ছিল, তাই লিপির দাদা পলাশ বেশ চিন্তায় থাকে। কি যে করবো কিছু বুঝতে পারছি না অদিতি। আসলে প্রত্যেক বছর জন্মদিনে আমি আমার বোনের জন্য যে বার্থডে কেক নিয়ে আসি, আর আমার বোনকে যাই উপহার দিই না কেন, আমার বোনের কোনো কিছুই পছন্দ হয় না। ও ভীষণ ন্যাকামি করে আর প্রত্যেকবারই বার্থডে পার্টিটা নষ্ট করে দেয়। এবার যেহেতু তুমি আছো, ও তো আরো বেশি ন্যাকামি করবে। ওর কোনটা পছন্দ আর কোনটা অপছন্দ বোঝা ভীষণই মুশকিল। আরে তুমি চিন্তা করো না, তোমার বোনের ন্যাকামি আমার সামনে চলবে না। তোমার বোনের জন্য কেমন কেক অর্ডার করতে হবে, কি উপহার আর ওকে কি উপহার দিতে হবে তুমি আমার উপর ছেড়ে দাও, আমি সব সামলে নেব। এই বলে অদিতি তার ননদের জন্মদিন উপলক্ষে বিভিন্ন রকমের প্ল্যানিং শুরু করে। প্রথমে অদিতি লিপির বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলার জন্য ফেসবুকে লিপির বন্ধু বান্ধবদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আর লিপির বন্ধু বান্ধবদের সঙ্গে কয়েকদিন কথা বলে অদিতি খুব ভালো মতোই লিপির পছন্দ এবং অপছন্দের বিষয়গুলো জেনে নেয়। তাই অদিতি লিপির পছন্দ মতোই একটা বড় 3 তলা ব্ল্যাক ফরেস্ট কেক অর্ডার করে, আর সেই সাথে লিপির জন্য খুব সুন্দর একটা গোলাপি ওয়েস্টার্ন ড্রেস কিনে নিয়ে আসে। এভাবেই দেখতে দেখতে লিপির জন্মদিন চলে আসে, আর তার পরিবারের সকলে লিপিকে সারপ্রাইজ দেয়, কিন্তু লিপি আবার ন্যাকামি করতে শুরু করে। ওয়াও, বৌদি তো আমার পছন্দের কেক, আমার পছন্দের ড্রেসও কিনে নিয়ে এসেছে, কিন্তু বৌদি কি করে জানলো যে আমি ব্ল্যাক ফরেস্ট কেক পছন্দ করি? আর আমি তো এরকমই একটা ড্রেস কিনবো ভাবছিলাম। না না, এত সহজে বৌদিকে বোঝানো যাবে না যে এই গিফটগুলো আর এই কেকটা আমার পছন্দ হয়েছে। একটু ন্যাকামি তো করতেই হবে। কি হলো লিপি, তুমি মুখটা এরকম করে বসে আছো কেন? তোমার কি বার্থডে কেকটা পছন্দ হয়নি? আর এই জামাটা তোমার পছন্দ হয়েছে তো? তুমি সবসময় ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবে না। আমার কোনটা পছন্দ আর কোনটা অপছন্দ তুমি কিছুই জানো না। আমি এই কেকটা কাটবো না, কারণ এই কেকটা আমার একদমই পছন্দ হয়নি, আর এমনকি এই ড্রেসটাও আমার পছন্দ নয়। এগুলো সরিয়ে নিয়ে যাও আমার সামনে থেকে। আই এম সো সরি লিপি, যে আমি তোমার পছন্দ মতো কোনো কিছুর ব্যবস্থা করতে পারলাম না। তবে তোমার যখন এই কেক আর এই ড্রেস পছন্দ হয়নি, তাহলে আমি এখনই এই কেক আর এই ড্রেস ডাস্টবিনে ফেলে দিচ্ছি, কারণ যেগুলো তোমার পছন্দ নয় সেগুলো তো শুধু শুধু বাড়িতে রেখে কোনো লাভ নেই। এই বলে অদিতি লিপির জন্মদিনের কেক এবং সেই ড্রেসটা হাতে নিয়ে ডাস্টবিনের দিকে এগিয়ে যায়, আর এই দেখে লিপি খুবই ভয় পেয়ে যায়। আরে কি, বৌদি তো আমার বার্থডে কেক আর এত সুন্দর ড্রেসটা ডাস্টবিনে ফেলে দিচ্ছে। বৌদি যদি সত্যি সত্যি এই কেক আর ড্রেসটা ডাস্টবিনে ফেলে দেয়, তাহলে তো আমার জন্মদিনটা পুরো বেকার হয়ে যাবে। আমি এত সুন্দর ড্রেসটা কিছুতেই হাতছাড়া করতে পারবো না। বলছি বৌদি, তুমি এগুলো ডাস্টবিনে ফেলো না, তুমি এগুলো ডাস্টবিনে ফেলো না। আই মিন, এগুলো ফেলার কোনো দরকার নেই। এই কেকটা ড্রেসটা অতটাও খারাপ নয়, আর তাছাড়া তুমি আমার দাদার এতগুলো টাকা নষ্ট করে এগুলো কিনে এনেছো। আমি চাই না আমার দাদার টাকার অপচয় হোক, তাই আমি এই কেকটাই কাটবো, আর এই ড্রেসটাও আমি পরবো। লিপির কথা শুনে তার পরিবারের সকলেই হাসতে শুরু করে। আমরা জানতাম তো তুই বৌমার কাছে ন্যাকামি করতে পারবি না। দেখলি তো, বৌমা খুব তাড়াতাড়ি তোকে লাইনে নিয়ে চলে এলো। বৌমা, এতদিন পর্যন্ত আমরা যেটা করতে পারলাম না, তুমি সেটা করে দেখিয়েছো। এবার তোমার এই নেকু ষষ্ঠী ননদের জন্য একটা ভালো ছেলে খোঁজো তো দেখি। বিয়ের কথা শুনে লিপি আবার ন্যাকামি করতে শুরু করে, কিন্তু কিছুদিনের মধ্যেই লিপির জন্য তার পরিবার খুবই ভালো পাত্রের সন্ধান করে।
আর দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই লিপি এবং তুহিনের বিয়ে হয়ে যায়। আর বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে লিপি ভীষণই বিপদে পড়ে, কারণ লিপির একমাত্র ননদ তিতলি লিপির মতোই ভীষণ পরিমাণে ন্যাকামি করে। আর এর ফলে তিতলি সবসময় তার বৌদিকে ভীষণই বিরক্ত করতে থাকে। বৌদি, তুমি কি বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসোনি? না তুমি ঠিকঠাক ভাবে রান্না করতে পারো, আর নাইবা তুমি বাড়ির কোনো কাজকর্ম করতে পারো। যেদিন থেকে তুমি এই বাড়িতে এসেছো আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি না। আর আমি তোমাকে আমার ঘরটা পরিষ্কার করতে বলেছিলাম, কিন্তু তুমি আমার খাটের তলাটা পরিষ্কার করোনি কেন? কিন্তু তিতলি, আমি তো খুব ভালো মতোই তোমার ঘরটা পরিষ্কার করে দিয়েছি, আর তোমার খাটের নিচটাও ভালো মতো পরিষ্কার করেছি। হ্যাঁ আমি জানতাম তো, তুমি তো মিথ্যা কথা বলবেই, সেই জন্য আমি ইচ্ছা করে খাটের নিচে এই সেফটি পিনটা ফেলে রেখেছিলাম। তুমি যদি খাটের নিচটা ভালো করে পরিষ্কার করতে তাহলে নিশ্চয়ই এই সেফটি পিনটা খাটের নিচে পড়ে থাকতো না। এভাবেই তিতলি তার বৌদিকে প্রতিনিয়ত বিরক্ত করতে থাকে। সে প্রতিটা বিষয় এবং প্রতিটা ক্ষেত্রেই ন্যাকামি করে তার বৌদিকে নাজেহাল করে তোলে। এর ফলে লিপি ভীষণই বিপদে পড়ে, আর সে একদিন তার বৌদিকে ফোন করে তার ননদের ব্যাপারে সব কথা বলে। বৌদি প্লিজ তুমি কিছু একটা করো, আমি আমার ন্যাকা ষষ্ঠী ননদকে কিছুতেই সহ্য করতে পারছি না। বিয়ের আগে আমিও অনেক ন্যাকামি করেছি, কিন্তু বিয়ের পর আমি বুঝতে পারছি ন্যাকামি করা যতটা সহজ, ন্যাকামি সহ্য করা অতটা সহজ নয়। তুমি প্লিজ কিছু একটা করো বৌদি, না হলে এই বাড়িতে আমি থাকতেই পারবো না। আর হ্যাঁ বৌদি, আমি এতদিনে তোমাকে হয়তো অনেক বিরক্ত করেছি, তাই তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। লিপির কথা শুনে অদিতি খুবই খুশি হয়। আর কয়েকদিনের মধ্যেই অদিতি লিপির শ্বশুর বাড়িতে আসে। সেখানে এসে অদিতি লিপির ননদ তিতলিকে খুব ভালো মতো বুঝিয়ে বলে সে যাতে লিপিকে বিরক্ত না করে। এর ফলে তিতলি তার বৌদিকে বিরক্ত করা ছেড়ে দেয়। তাই লিপি এবার হাসি খুশি শ্বশুর বাড়িতে সংসার করতে থাকে। মালতী দেবী তার স্বামী হরিপদবাবু এবং দুই মেয়ে পিঙ্কি ও রিঙ্কিকে নিয়ে বাস করত। পিঙ্কি এবং রিঙ্কি দুই বোন বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তাদের বাবা মা দুই বোনের বিয়ে দিয়ে দেয়। মেয়েদের বিয়ে দেওয়ার পর 1 বছরের মধ্যেই মালতী দেবীর স্বামী হরিপদবাবু মারা যায়। মালতী দেবী এখন অগাধ সম্পত্তির মালিক। টাকা পয়সা কিংবা খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা তার নেই। তবু সারাদিন একা একা থাকতে তার মাঝে মধ্যেই খুবই বিরক্ত লাগে। একদিন রাত্রিবেলা সে যখন ঘুমিয়েছিল তখনই হঠাৎ করে কোনো এক আওয়াজে তার ঘুম ভাঙে। কিসের যেন আওয়াজ হলো একটা, কই এখন তো আর কোনো আওয়াজ পাচ্ছি না আমি, বাইরে বোধহয় কিছু একটা হয়েছে। এই বলে মালতী দেবী বিছানার উপর শুয়ে তার ঘরের জানালার দিকে তাকায়। আর হঠাৎ করে তখন সে নূপুরের মুখ দেখতে পায়। জানালা দিয়ে নূপুরের মুখ দেখতে পেয়ে মালতী দেবী প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে আসে। কে ওখানে? নূপুর জানালায় গেছিল? এ বাবা, আমার তো মনে হলো নূপুর জানালা দিয়ে উকি মারছে, কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো দোতলাতে থাকি, দোতলার জানালায় কারোর পক্ষে কি উকি মেরে দেখা সম্ভব? না, আমার মনে হয় আমি স্বপ্ন দেখেছি। এই বলে মালতী দেবী আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে, কিন্তু তার কিছুতেই ঘুম আসতে চায় না। আসলে নূপুর ছিল মালতী দেবীর প্রতিবেশী কাঞ্চনা দেবীর বাড়ির বৌমা। মাত্র 1 সপ্তাহ আগেই কাঞ্চনা দেবীর একমাত্র ছেলে রোহিতের সঙ্গে নূপুরের বিয়ে হয়। মালতী দেবী সেই নূপুরকেই তার বাড়ির জানালা দিয়ে উকি মারতে দেখে, কিন্তু সে যেহেতু দোতলার ঘরে থাকে তাই কারোর পক্ষে অত উঁচু জানালা দিয়ে উকি মারা কখনোই সম্ভব নয়। তাই মালতী দেবী সেটাকে নিজের মনের ভুল বলেই মনে করে। কিন্তু পরের দিন তার সঙ্গে আবার একই ঘটনা ঘটে। সে আবার জানালার বাইরে নূপুরের মুখ দেখতে পায়, কিন্তু দৌড়ে জানালার কাছে যেতে না যেতে সে কাউকে আর খুঁজে পায় না। এরকম পরপর 4-5 দিন তার সঙ্গে একই ঘটনা ঘটে। এই নিয়ে মালতী দেবী খুবই দুশ্চিন্তায় পড়ে। আর একদিন সকাল সকাল কাঞ্চনা দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। আরে দিদি, আজকে সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? কখনো তো আমার বাড়ির দিকে আসো না, আজকে আবার সকাল সকাল চলে এলে। বাড়িতে কি কোনো জিনিস শেষ হয়ে গেছে? দুধ, চিনি, চা পাতা? হ্যাঁ শেষ তো হয়ে গেছে, তবে দুধ, চিনি, চা পাতা নয়, আমার মেন্টাল পিস, সেই জন্য তোমাদের বাড়িতে এলাম। মেন্টাল পিস বলে আবার কোনো খাবারের জিনিস হয় নাকি? আমি তো শুনিনি। আসলে তুমি তো আমাদের থেকেও অনেক বড়লোক মানুষ, তুমি আবার অনেক দামি দামি খাবার খাও, আমরা আবার ওসব খাবার খাই না, তাই আমাদের বাড়িতে তুমি ওসব পাবে না। কিন্তু চুপ করো, আমি কোনো খাবারের কথা বলছি না, আমি মানসিক শান্তির কথা বলছি। তোমার বৌমার জন্য আমার মানসিক শান্তি শেষ হয়ে গেছে। তোমার বৌমা প্রত্যেকদিন রাত্রিবেলা করে আমার জানালা দিয়ে উকি মারে আর আমাকে ভয় দেখায়। এই 4-5 দিন ধরে আমার সঙ্গে একই জিনিস করছে। তোমার বৌমাকে ডাকো তো একবার।
কি বলছোটা কি দিদি? আমার বৌমার কি খেয়ে দিয়ে কাজ নেই? এক সপ্তাহ হলো না আমার নতুন বৌমা বাড়িতে এসেছে, আর আমার বৌমা তোমাকে ভয় দেখাতে যাবে, তাও আবার মাঝরাতে? আমি তো এটা মানতেই পারছি না। দাঁড়াও, আমি আমার বৌমাকে এখনই ডাকছি। বৌমা, একবার এদিকে এসো তো। কাঞ্চনা দেবীর কথা শুনে তার নতুন বৌমা নূপুর তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে। দেখো তো, আমার বৌমাকে দেখে মনে হচ্ছে আমার বৌমা তোমার সঙ্গে এরকম বাজে কাজ করতে পারে? মালতী দিদি কি বলছে শোনো, তুমি নাকি প্রত্যেকদিন রাত্রিবেলায় মালতী দিদির ঘরে জানালা দিয়ে উকি মারো। তুমি নাকি দিদিকে প্রত্যেকদিন ভয় দেখাও। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে নূপুর জোরে জোরে হাসতে থাকে। এ আপনি কি অবাস্তব কথা বলছেন কাকিমা? শুনেছি লোকে ভূত পেতনিকে নিয়ে স্বপ্ন দেখে, কিন্তু আপনি তো আমাকে নিয়ে স্বপ্ন দেখছেন। আমি আপনার জানালায় উকি মারবো কিভাবে? আপনি এমন অবাস্তব কথা বলছেন, যে শুনবে সেই হাসবে। আপনি তো দোতলাতে থাকেন। একজন সাধারণ মানুষের পক্ষে দোতলার জানালায় উকি মারা কি কখনো সম্ভব? অত লম্বা মানুষ কি আছে পৃথিবীতে? এই শুনে মালতী দেবী আর কিছুই বলে না। মালতী দেবী একেবারে চুপ করে থাকে, আর তাকে দেখে নূপুর এবং তার শাশুড়ি মা জোরে জোরে হাসতে থাকে। আরে বাবা, ঠিক আছে, এত হাসার তো কিছু নেই। হতে পারে আমি সত্যি স্বপ্ন দেখেছি, কিংবা আমার মনের ভুল হতে পারে। তবে এত কেউ থাকতে আমি শুধু তোমার বৌমাকে দেখতে যাব কেন, সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা যাক, এবার আমি তাহলে আসি। না না কাকিমা, এত সহজে তো আমি আপনাকে যেতে দেব না। মানে আমাদের বাড়িতে এসেছেন, আর আমি আপনাকে আমার হাতে চা না খাইয়েই যেতে দেব? আপনি বসুন, আমি এখনই চা বানিয়ে নিয়ে আসছি। মালতী দেবী শুধুই এক নজরে খুবই গাঢ় দৃষ্টিতে নূপুরের দিকে তাকিয়ে থাকে, আর সে ভালোভাবে নূপুরকে লক্ষ্য করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই নূপুর চা বানিয়ে নিয়ে চলে আসে। চা খেতে খেতেও মালতী দেবী শুধুমাত্র নূপুরকেই দেখতে থাকে। আমার এই মেয়েটাকে দেখে খুবই অদ্ভুত মনে হচ্ছে। যখন একে প্রথমবার দেখেছিলাম তখনই এর মুখটা দেখে কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল। একে আমার খুব চেনা চেনা লাগে, কিন্তু একে যে আমি কোথায় দেখেছি সেটাই মনে করতে পারি না। মাত্র এক সপ্তাহ হলো এখানে বিয়ে করে এসেছে, তাহলে একে আমি কোথায় দেখেছি? এমনই ভাবনা চিন্তা করতে করতে মালতী দেবী চা খাওয়া শেষ করে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর থেকে সে সবসময় শুধু নূপুরকে নিয়েই চিন্তা করতে থাকে। এর আগে সে নূপুরকে কোথায় দেখেছে কিছুতেই মনে করতে পারে না। এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে মালতী দেবী যেন পাগল পাগল হয়ে ওঠে। তাই সে তার মেয়ে জামাইকে ফোন করে কিছুদিনের জন্য বাড়িতে এসে থাকতে বলে। কিন্তু মা, এটা কিভাবে হতে পারে? দোতলার জানালাতে কেউ উকি মারতে পারবে না। কারোর পা এতটা লম্বা নয় যে কেউ চাইলেই দোতলার জানালায় উকি মেরে দেখবে। আমার মনে হচ্ছে তুমি স্বপ্নই দেখেছো। জানিস বোন, আমারও না ওই নূপুর বলে মেয়েটাকে কেমন যেন অদ্ভুত মনে হয়। রোহিত তো আমার বন্ধু হয়। রোহিত বলেছিল বিয়ের আগে মাত্র 2 সপ্তাহের ওদের রিলেশন। মানে রোহিত যে নূপুরকে অনেকদিন ধরে চেনে তাও কিন্তু না, মাত্র 2 সপ্তাহের পরিচয় ওদের। আরে বাবা, সেসব দেখে তো আমাদের কোনো লাভ নেই। রোহিতের যাকে পছন্দ হয়েছে তাকে রোহিত বিয়ে করেছে। এটা নিয়ে মায়ের এত সমস্যা কেন? দেখো মা, এই বিষয়টা নিয়ে অত চিন্তা করার কিছু নেই। আমরা আছি তো কিছুদিন, দেখি তোমাকে কেউ ভয় দেখাতে আসে কিনা। দরকার পড়ে আমি আর দিদি তোমার রুমেই ঘুমাবো, তোমার কোনো ভয় নেই। এই বলে সেদিন থেকে রিঙ্কি এবং পিঙ্কি তার মায়ের ঘরে ঘুমানো শুরু করে। তারা অনেক রাত পর্যন্ত জেগে থাকে জানালায় কাউকে দেখতে পায় কিনা দেখার জন্য। কিন্তু তারা 2 সপ্তাহ ধরে তাদের মায়ের কাছে থাকলেও সেরকম কোনো জিনিস দেখতে পায় না। দেখলে তো মা, তোমার মনের ভুল ছাড়া আর কিছুই না। তুমি শুধু শুধু এত ভয় পাচ্ছিলে, এগুলো এবার ভুলে যাও। তুমি বরং তোমার রুমটা চেঞ্জ করো। প্রত্যেকদিন একই রুমে না ঘুমিয়ে একদিন দোতলাতে একদিন 3 তলাতে এরকম ভাবে ঘুমাবে। দেখবে তাহলে তোমারও ভালো লাগবে, আর কোনো উল্টোপাল্টা স্বপ্নও তুমি দেখবে না। এই বলে মালতী দেবীর 2 মেয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাত্রিবেলা মেয়েদের কথা মতো মালতী দেবী নিজের রুমে ঘুমায় না। সেদিন সে 3 তলার একটা রুমে ঘুমিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজকেও সে ওই ঘরের জানালায় নূপুরকে উকি মারতে দেখে। এই দেখে মালতী দেবী আরো ভয় পেয়ে যায়। কে ওখানে? কে? নূপুর, এই নূপুর, তুমি কেন এমন করছো আমার সঙ্গে? যা, এখনই তো এখানে ছিল, এত তাড়াতাড়ি কোথায় যে উধাও হয়ে যায় আমি সেটাই বুঝতে পারি না। আমার তো এবার খুব ভয় করছে। নূপুর আবার কোনো ভূত নয় তো? কারণ কোনো মানুষের পক্ষে তো এরকম ভাবে 2 তলার 3 তলার জানালায় ওঠা সম্ভব নয়। মালতী দেবী তার মেয়েদেরকে ফোন করে আবার সেই ঘটনা জানায়, কিন্তু এবার তার মেয়েরা মায়ের কথাতে কিছুতেই পাত্তা দেয় না। মালতী দেবী খুব ভালো মতোই বুঝতে পারে এরকম কথা কেউই বিশ্বাস করতে পারবে না, তাই সে নিরুপায় হয়ে কাউকে আর কিছু বলতে চায় না। এভাবেই 2-1 দিন কাটে। একদিন মালতী দেবী টিভিতে নিউজ দেখতে থাকে। সেই চ্যানেলে এক ধরনের অদ্ভুত নিউজ দেখে সে প্রচন্ড পরিমাণে অবাক হয়।
পালম্বা বউ। চলুন আজকে আমরা জেনে নিই এই পালম্বা বউটা আসলে কে। সমীক্ষা থেকে জানা গেছে এক চালাক চতুর মহিলা নকল পা লাগিয়ে অনেকেই ভয় দেখিয়ে থাকে, বিশেষ করে বৃদ্ধ মহিলাদের টার্গেট করে। শুধু বৃদ্ধ মহিলা বললে ভুল হবে, বৃদ্ধা ধনী মহিলাদের যারা বাড়িতে একা থাকেন আর যাদের টাকা পয়সা সোনা গহনার কোনো অভাব নেই। আর সেই রকম মহিলাদেরকেই জালে ফাঁসানোর চেষ্টা করে এই পালম্বা বউ। কখনো আবার ছদ্মবেশে অনেকের বাড়িতে প্রবেশ করে আর সেখান থেকে টাকা পয়সা সোনা গহনা হাতে নিয়ে পালিয়ে যায়। শুধু তাই না, অনেক সময় এই পালম্বা বউ ধনী ছেলেদেরকেও প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে বিয়ে করে, কিছুদিন সংসার করে সবকিছু লুটে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই পালম্বা বউকে নিয়ে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন। ফিরে আসছে একটা ছোট্ট ব্রেকের পর। এই খবর শোনার পর মালতী দেবী খুবই অবাক হয়। সে খুব ভালো মতোই বুঝতে পারে তার সন্দেহ পুরোপুরি ঠিক। তার মানে নূপুর সেই পালম্বা বউ? নকল পা লাগিয়ে নূপুর আমাকে প্রত্যেকদিন ভয় দেখায়, ও আমার বাড়িতে চুরি করার জন্য আসে, কিন্তু কখনো তো চুরি করার সুযোগ পায় না। কি সর্বনাশ! আমার বাড়িতে সবসময় লক্ষ লক্ষ টাকা ক্যাশ সোনা গহনা ভর্তি থাকে, সেই জন্য ওই নূপুর আমাকে টার্গেট করেছে। ও, আমার এখন মনে পড়লো, 2 মাস আগে ওই নূপুরই তো কাজের মেয়ে সেজে আমার বাড়িতে কাজ করার জন্য এসেছিল। এতদিন পর মালতী দেবীর সেই দিনটার কথা মনে পড়ে, যেদিন নূপুর ছদ্মবেশে এক মধ্যবয়স্ক মহিলা সেজে মালতী দেবীর বাড়িতে আসে। আমাকে একটা কাজ দেবেন ম্যাডাম, আমি আপনার বাড়ির সব কাজ করে দেব। তার বিনিময়ে আপনি আমাকে আপনার ইচ্ছা মতো টাকা দিতে পারেন, 1000 টাকা 2000 টাকা যা দেবেন তাই, কিংবা আপনি টাকা না দিলেও চলবে। টাকা না দিলেও চলবে মানে? তুমি কাজ করতে চাইছো, টাকা না নিয়ে তুমি ফ্রিতে কাজ করে দেবে? হ্যাঁ ম্যাডাম, আমি ফ্রিতেই কাজ করে দেব। আমাকে শুধু 3 বেলা খাবার খেতে দিলেই হবে। আসলে বুঝতেই তো পারছেন, পেটের টানে আমি এখানে এসেছি। আমার স্বামী মারা গেছে, আমার ছেলে মেয়ে কেউ নেই, আমার তো ঠিক মতো খাওয়াও হয় না। দয়া করে আপনার বাড়িতে আমাকে কাজ দিয়ে দিন ম্যাডাম, দয়া করুন ম্যাডাম, দয়া করুন। এই বলে ছদ্মবেশী নূপুর ভীষণ কান্নাকাটি করতে থাকে। তাকে দেখে মালতী দেবীর বড্ড অদ্ভুত বলে মনে হয়। আচ্ছা দেখো, এই মুহূর্তে আমি তোমাকে কোনো কাজ দিতে পারবো না, কারণ আমার বাড়িতে অলরেডি 2টো কাজের মেয়ে আছে। একজন রান্নাবান্না করে আর একজন বাড়ির বাকি কাজ করে, আর বাড়িতে আমি একজনই মানুষ, আর অন্য কেউ থাকে না। তাই আমি এই মুহূর্তে তোমাকে কাজে রাখতে পারবো না। তুমি আমাদের পাশের বাড়িতে দেখতে পারো, পাশেই কাঞ্চনার বাড়ি আছে, ওর একটা কাজের মেয়ের প্রয়োজন। ওর ছেলের তো এখনো বিয়ে হয়নি, তাই বেচারিকে একাই সব কাজ করতে হয়। নূপুর মালতী দেবীর কথা শুনতে শুনতে তার বাড়ির চারিদিকটা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো মতো দেখতে থাকে। তখনই নূপুর মালতী দেবীর বাড়ির লকারটা দেখতে পায়। সেই লকারের দরজা তখন খোলাই ছিল, তাতে অনেক অনেক টাকা এবং সোনা গহনা দেখে নূপুর প্রচন্ড পরিমাণে লোভে পড়ে যায়, আর সে তখনই মালতী দেবীকে টার্গেট করে ফেলে। শুধু তাই নয়, সে কাঞ্চনা দেবী এবং তার ছেলে রোহিতের ব্যাপারেও সব তথ্য বের করে। সে যখন জানতে পারে রোহিত খুবই ধনী পরিবারের ছেলে, তখন সে রোহিতকে তার দ্বিতীয় টার্গেট বানায়। এখন রোহিতকে আমার প্রেমের জালে ফাঁসাতে হবে। সুন্দরী ধনী মেয়ে সেজে আমি রোহিতকে আমার জালে ফাঁসাবো, তারপর রোহিতকে বিয়ে করব। রোহিতকে বিয়ে করার পর রোহিতের পরিবারকে লুটবো, আর তারপর ওই বুড়িটাকে, 2টো পরিবারকে নিঃস্ব করে আমি এই এলাকা ছেড়ে পালিয়ে যাব। এমনই ভাবনা চিন্তা করে নূপুর রোহিতকে মাত্র 2 সপ্তাহের মধ্যেই নিজের জালে ফাঁসিয়ে নেয় এবং রোহিতকে বিয়ে করে তাদের বাড়িতে চলে যায়। রোহিতের বাড়িতে আসার পর থেকে নূপুর প্রায় প্রত্যেক দিনই মালতী দেবীর বাড়িতে চুরি করার জন্য যায়। সে নকল পা লাগিয়ে জানালা দিয়ে আগে দেখে নেয় মালতী দেবী জেগে আছে নাকি ঘুমিয়ে আছে, কিন্তু যখন সে চুরি করতে যায় তখনই মালতী দেবী তাকে দেখে ফেলে। তবে আজকে মালতী দেবী নূপুরের ব্যাপারে সমস্ত সত্যিটা জানার পর পুলিশকে সব ঘটনা জানিয়ে দেয়। সেদিন রাত্রিবেলা নূপুর আবার যখন মালতী দেবীর বাড়িতে চুরি করতে আসে, তখনই পুলিশ সঙ্গে সঙ্গে নূপুরকে পাকড়াও করে। শয়তান মেয়ে, নকল পা লাগিয়ে তুই এতদিন ধরে আমাকে ভয় দেখিয়েছিস, আজকে তুই বাঁচতে পারবি না। পুলিশ অফিসার, একে নিয়ে যান, নিয়ে গিয়ে একে পিটিয়ে পিটিয়ে আরো লম্বা করে দিন। খুব লম্বা হওয়ার শখ তাই না? দেখেছিস কাঞ্চনা, আমি তোর পরিবারকে বাঁচিয়ে নিলাম এই ভণ্ড মহিলার হাত থেকে। এভাবেই মালতী দেবীর সাহসিকতার জন্য নূপুরের মতো একজন দাগী ক্রিমিনালকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।